হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। একদল চোর যারা কিনা বিশ্বের নামি দামি সব পেন্টিং চুরি করে বেড়ায়, কিন্তু একটা সময় তাদের কাছে একটা অদ্ভুত কাজের অফার আসে। সেটা হলো একটা কাল্পনিক ঝর্ণার খোঁজ বের করা। সেটার পানি পান করলে মানুষ অমরত্ব লাভ করবে। মজার ব্যাপার হলো চোরদের চুরির সাথে এই ঝর্ণার খুঁজে বের করা একটা অদ্ভুত মিল ছিল। তাই চোররা সেটা খুঁজতে তাদের মাস্টার প্ল্যানগুলো অ্যাপ্লাই করতে শুরু করে। তবে আদৌ এমন কোনো ঝর্ণার অস্তিত্ব পৃথিবীতে আছে কিনা, আর চোরেরা সেটা সত্যি খুঁজে পায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। আর এই ঘটনাটাই আমরা জানবো 2025 সালে সেরা একটা অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি ফাউন্টেন অফ ইউথের গল্প থেকে। একদিকে চুরি এবং অন্যদিকে অ্যাডভেঞ্চার, পুরো মুভিটাই যেন সাসপেন্সে ভরপুর। তবে শুরু করার আগে ভিডিওটাতে সবাই একটা লাইক দিয়ে দিন। শুরুতেই আমরা গল্পের মেন ক্যারেক্টার লুকাকে দেখতে পাই। সে খুব রেয়ার একটা পেন্টিং চুরি করে পালাচ্ছিল, আর কাশেম নামের একটা গুন্ডা তাকে ধাওয়া করছিল। লুকা অনেক কষ্টে তার হাত থেকে পালিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। সে এতটাই ক্লান্ত ছিল যে ট্রেনে ওঠা মাত্রই তার চোখ লেগে আসে। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে সে দেখতে পায় তার সামনে ইসমি নামের একটা মেয়ে বসে আছে। ইসমি তাকে ওই পেন্টিংটা দিয়ে দিতে বলে, কিন্তু লুকা তাতে রাজি হয় না। নিঃসন্দেহে পেন্টিংটা অনেক দামি ছিল, তবে এই পেন্টিং এর পিছনে আরো একটা রহস্য লুকিয়ে আছে, সেটা আমরা সামনে জানতে পারবো। তো ইসমি লুকাকে মারার হুমকি দিলে লুকা তাকে পেন্টিংটা দিয়ে দিতে রাজি হয়। কিন্তু পেন্টিংটা হাতে পাওয়া মাত্র ইসমির অ্যাসিস্ট্যান্ট লুকার উপর অ্যাটাক করে। লুকা যখন দেখে যে পেন্টিং দিয়ে তাকে মরতে হচ্ছে, তখন তো আর সেটা হাতছাড়া করার কোনো মানেই হয় না। তাই সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ইসমিকে আটকানোর চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। লুকা ভেবেছিল ইসমি হয়তো কাশেমের লোক, কিন্তু না, ইসমি তো কাশেমকে চেনেই না। তাহলে আসলে কে আর কেন ওই পেন্টিং এর পিছনে সে পড়ে আছে, এগুলো আমরা সামনেই জানতে পারবো। যাই হোক, লড়াইয়ের এক পর্যায়ে লুকা খুব কৌশলে ইসমির কাছ থেকে পেন্টিংটা নিয়ে তাকে একটা রুমের ভিতরে আটকে রেখে পালিয়ে যায়। এই পুরো সময়টা তার বন্ধু মরফি তাকে কলের মাধ্যমে গাইড করছিল। তো সে লুকাকে জানায় যে কিছু দূরে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে থেকে লুকা বাসে করে বেরিয়ে যেতে পারবে। তার কথা মতো লুকা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পরের সিনে আমরা শেলি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে লন্ডনের একটা আর্ট মিউজিয়ামের ম্যানেজার। বর্তমানে পারিবারিক কিছু সমস্যা নিয়ে সে বেশ টেনশনে আছে। মূলত সেলির হাজবেন্ড পরকীয়ায় জড়িয়ে পড়েছে, আর তাই এখন তাদের ডিভোর্সের প্রস্তুতি চলছে। কিন্তু আসল সমস্যা তাদের ছেলে টমির কাজটি নিয়ে। সেলি যে কোনো মূল্যে টমির কাজটি চায়। তো উকিলের সাথে কথা শেষ করে সে মিউজিয়ামে ফিরে দেখে লুকা তার সাথে দেখা করতে এসেছে। আসলে সেলি মূলত লুকার বোন। তবে তাদের বাবা মা মারা যাওয়ার পর সেলির বিয়ে হয়ে গেলে তাদের মধ্যে যোগাযোগ নষ্ট হয়ে যায়। তাই এতদিন পর তাকে দেখে সেলি বেশ অবাক হয়। লুকা তাকে জানায় যে সে তার বোনকে অনেক মিস করছিল, এই কারণে দেখা করতে চলে এসেছে। তবে সেলি জানতো লুকার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। তো এরপর লুকা তাকে খেপাতে শুরু করে যে সেলি এতদিন ধরে আর্ট মিউজিয়ামে কেউ পেন্টিং এর ব্যাপারে লুকার থেকে বেশি জানে না। এরকম পরিস্থিতি দুই ভাই বোনের মধ্যে যা হয় আর কি, সেলির ইগো হার্ড হয়ে যায়, আর সে লুকাকে ভুল প্রমাণ করার কাজে লেগে পড়ে। এবং সেই সুযোগে লুকা সেখান থেকে হেড অফ ক্রাইস্ট নামের একটা মূল্যবান পেন্টিং নিয়ে পালাতে শুরু করে। সেলি সেটা দেখে লুকাকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু ততক্ষণে মিউজিয়ামের গার্ডরা অ্যালার্ট হয়ে যায়। এখন লুকা যেহেতু সেলির ভাই, তাই সবাই তো আগে সেলিকেই সন্দেহ করবে। এই কারণে লুকা সেলিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর গার্ডরা তাদেরকে ধাওয়া করতে থাকে। অনেক কষ্টে তারা গার্ডের হাত থেকে পালিয়ে তাদের গোপন আস্তানায় চলে আসে। সেখানে মুরফি তাদের জন্য অপেক্ষা করছিল। লুকা দ্রুত মুরফিকে পেন্টিংটা চেক করতে বলে। এদিকে সেলি তো ক্ষেপে আগুন, সে পারলে তার ভাইকে মেরেই ফেলে। এর মাঝে মুরফি পেন্টিংটা চেক করে জানায় তারা যেটা খুঁজছে এটা সেই পেন্টিং এ নেই। সেটা শুনে লুকা হতাশ হয়ে যায়। মূলত তারা ওই পেন্টিং এর ভিতরে একটা কোড খুঁজছিল। লুকা ভেবেছিল কোডটা হাতে পেলে সে পেন্টিংটা সেলিকে ফেরত দিয়ে দিবে, কিন্তু কোডটা যেহেতু পাওয়া যায়নি, তাই সেলিকে কৌশলে অজ্ঞান করে একটা পার্কে ফিরে রেখে আসে। সেলির জ্ঞান ফিরলে সে বুঝতে পারে লুকা তাকে ধোকা দিয়ে পেন্টিংটা নিয়ে পালিয়েছে। প্রচন্ড অপরাধ বোধ নিয়ে বেচারি আবারও মিউজিয়ামে ফিরে গিয়ে দেখে স্পেশাল ব্রাঞ্চের অফিসার আব্বাস অলরেডি সেখানে পৌঁছে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। সে গত 1.5 বছর যাবৎ লুকার পিছনে পড়ে আছে। এই 1.5 বছরে লুকা আরো বেশ কিছু দামি পেন্টিং চুরি করেছে। আব্বাসের সব নিয়ে সেলিকে জেরা করলে সেলি তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এখানে তার কোনো হাত নেই। লুকা তাকে ফাঁসিয়ে দিয়ে পালিয়েছে। তবে আব্বাস তার কথায় পুরোপুরি কনভিন্স হয় না।
অবশ্য তার কাছে যেহেতু সেলির বিরুদ্ধে কোনো এভিডেন্সও ছিল না, তাই সে কোনো অ্যাকশনও নিতে পারে না। কিন্তু এই চুরিতে সেলির হাত থাকুক বা না থাকুক, চুরিটা তো তার গাফিলতির কারণেই হয়েছে, তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। সেলি বেচারি এতে ভীষণ কষ্ট পায়। সে ভীষণ মনে সেলি টমের সাথে দেখা করতে যায়। সে টমকে জানায় যে তাকে আর কিছুদিন তার বাবার সাথে থাকতে হবে। সেটা শুনে টমেরও মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সেলি কিছু করার ছিল না। ওই চাকরি জোরেই সে টমের কাজটির জন্য লড়ছিল। তাই এখন তার সবথেকে বড় চিন্তা যে আদৌ টমের কাজটি পাবে কিনা। লুকার উপর ভীষণ রাগ হচ্ছিল তাই সে তৎক্ষণাৎ চলে যায় লুকার গোপন আস্তানায়। সেখানে গিয়ে সে লুকার আরেকটি বান্ধবী ডেবকে দেখতে পায়। সেলি তাদের সবাইকে আগে থেকে চিনত, কারণ তার বাবা একজন প্রত্নতান্ত্রিক ছিলেন আর মূর্তিরা তার টিমেই কাজ করত। লুকা এবং সেলি বাবার সাথে মিলে পৃথিবীর সব প্রাচীন আর্চারদের খোঁজ করে বেড়াতো। ভীষণ অ্যাডভেঞ্চার লাইফ ছিল তাদের। কিন্তু বাবা মারা যাওয়ার পর সেলি এসব ছেড়ে ঘর কন্যা সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে লুকা এখনো সেই নেশা ছাড়তে পারেনি। এসবের মাঝে সেলি একজন নতুন মুখ দেখে বেশ অবাক হয়। লোকটা ছিল ফেমাস বিজনেসম্যান কারবার। সেলি এখন এটা ভেবে অবাক হয় যে এই লোকটা এখানে কি কাজ করে। তখন কারবার তাকে বলে দেয় তার ফাউন্টেন অফ ইউথের খোঁজ করছে, আর এই মিশনটা স্পন্সর করছে কারবার নিজেই। এখন প্রশ্ন হলো এই ফাউন্টেন অফ ইউথ কি জিনিস, আর কারবার সেটা খুঁজছে কেন? আসলে ফাউন্টেন অফ ইউথ হচ্ছে একটা কাল্পনিক প্রাচীন ঝর্ণা, যার ব্যাপারে বাইবেল এবং মহাভারতের মতো বড় বড় গ্রন্থে উল্লেখ আছে। বলা হয়েছে এই ঝর্ণার পানি পান করলে মানুষের সব ইচ্ছা পূরণ হবে, সে চাইলেও অমরত্ব লাভ করতে পারবে, আবার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও হতে পারবে। এখনো সেই কারবারের কথায়। সে মূলত একজন লিভার ক্যান্সারের পেশেন্ট, মৃত্যুর জন্য দিন গুনছে। সে তাই নিজের জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসেবে ফাউন্টেন অফ ইউথের খোঁজ করছে। তো তাদের কথা শুনে সেলি অবাক হয়ে যায়। সে মানতেই পারছিল না যে এই যুগে মানুষ এসব কাল্পনিক বিষয় বিশ্বাস করে। কাল্পনিক বলার কারণ হচ্ছে বহু মানুষ এই ফাউন্টেন অফ ইউথের খোঁজে বেরিয়েছে, কিন্তু কেউ আজ পর্যন্ত সেটার সন্ধান পাননি। আদৌ এর অস্তিত্ব আছে কিনা তো কেউ জানেও না। তবে লুকার কথা হলো একবার চেষ্টা করতে তো ক্ষতি নেই, পেয়ে গেলে তো ভালো, আর না পেলে অন্তত একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। সে সেলিকেও তাদের সাথে কাজ করতে রিকোয়েস্ট করে, কিন্তু সেলি কোনো মতেই রাজি হয় না। তখন কারবার তাকে শর্ত দেয় যে সে যদি তাদেরকে সাহায্য করতে রাজি হয়, তাহলে কারবার তার জন্য লন্ডনের বেস্ট লয়ার হায়ার করবে এবং টমের কাজটি তাকে পাইয়ে দেবে। সেটা শুনে সেলি এবার লোভে পড়ে রাজি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা এই ফাউন্টেন অফ ইউথ খুঁজবে কিভাবে? তখন লুকা জানায় যে ওই লোকেশন খুঁজে বের করার জন্য স্পেশাল কোড আছে, সেগুলো পৃথিবীর বিভিন্ন নামকরা আর্টিস্টরা তাদের আর্টের মধ্যে লুকিয়ে রেখেছে। মূলত এই কারণে লুকা বেছে বেছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওই পেন্টিংগুলো চুরি করেছিল। তখন সেলি বলে যে তারা যদি লোকেশন খুঁজে পায় তাতেও তো সমস্যার সমাধান হবে না, নিশ্চয়ই সেখানে কর্পোরেশন ব্যবস্থা আছে, তাহলে তারা ওই ঝর্ণা পর্যন্ত পৌঁছাবে কি করে? তখন লুকা তাকে জানায় 900 বছর আগে পুরেশন অফ পাথ নামের একটা সংগঠন তৈরি করা হয়েছিল, যারা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় ওই জায়গার পরিশন দিয়ে আছে। তবে একবার লোকেশন বের করতে পারলে ওই পরিশনদের কিছু একটা ব্যবস্থা করা যাবে। তাই এখন তাদের মূল লক্ষ্য ওই কোডগুলো ডিকোড করে লোকেশনটা খুঁজে বের করা। তাদের ইনফরমেশন অনুযায়ী 6টা কোড পাওয়ার কথা, কিন্তু তাদের কাছে ছিল 5টা কোড, আর 6 নাম্বার পেন্টিং তো কোনো কোড পাওয়া যায়নি। তখন ছেলে তাদেরকে জানায় যে তার মিউজিয়ামের ওই পেন্টিংটা আসলে নকল ছিল, আর আসল পেন্টিংটা বানানোর মাত্র কিছুদিনের মধ্যেই সেটা চুরি হয়ে গিয়েছিল। এখন একটা মাস্টারপিস চুরি হওয়াটা যেহেতু ভীষণ লজ্জার ব্যাপার, তাই পরবর্তীতে ওই পেন্টিং এর একটা রিপ্লিকা বানিয়ে মিউজিয়ামে রেখে দেওয়া হয়। তার মানে এখন তাদেরকে আসল পেন্টিংটা খুঁজে বের করতে হবে। ছেলে তাদেরকে জানায় যে আসল পেন্টিং এর কুলু পাবলিক লাইব্রেরিতে পাওয়া যাবে। এই কথা শুনে লুকা তৎক্ষণাৎ লাইব্রেরিতে গিয়ে মনোযোগ সহকারে কুলু খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ইসমি পৌঁছে যায়। তবে এবার আর সে লুকার উপর অ্যাটাক করে না, শুধু জানতে যায় সে এখানে কি করে। তবে স্বাভাবিকভাবে লুকা তাকে সত্যিটা জানায় না, উল্টে সুযোগ পেয়ে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। আসলে ইসমিকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল তার, তবে ইসমি তাকে একটু পাত্তা দেয় না, বরং তাকে সরাসরি ওয়ার্নিং দেয় যে সে যেন ফাউন্টেন অফ ইউথের কথা মাথা থেকে ছেড়ে ফেলে, কারণ ওই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, এটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। ইসমির মুখে ফাউন্টেন অফ ইউথের কথা শুনে লুকা বেশ অবাক হয়। তখন জানা যায় ইসমি আসলে প্রোটেক্টর অফ পাথ এর একটা সদস্য, আর এই কারণেই সে লুকার পিছনে পড়ে আছে। কিন্তু তার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও লুকা থেমে থাকে না। সে ওই লাইব্রেরি থেকে অরিজিনাল পেন্টিং এর কুলু খুঁজে বের করে। সেখান থেকে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের একটা জাহাজ সহ সেই পেন্টিংটা আটলান্টিক মহাসাগরে তলিয়ে গেছে। তাই লুকা এবার তার পুরো টিমকে নিয়ে পৌঁছে যায় আটলান্টিক মহাসাগরে। সেই পয়েন্টে
সেখান থেকে তারা খুব কৌশলে ওই ডুবে যাওয়া জাহাজটা উদ্ধার করে পানির উপরে তোলে। তারপর লুকা এবং সেলি জাহাজের ভিতরে চলে যায় পেন্টিং খোঁজার জন্য, আর তার বাকি টিম বাইরে থেকে তাদের গাইড করতে থাকে। এরই মাঝে হঠাৎ তারা একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। মর্ফি তৎক্ষণাৎ লুকাকে সতর্ক করতে চায়, কিন্তু দুঃখের বিষয় তাদের ওয়াকি টকিতে সিগন্যাল পাচ্ছিল না, যে কারণে লুকা কিছুই শুনতে পারে না। তারা মন দিয়ে পেন্টিং খুঁজতে থাকে, এমনকি একটা পর্যায়ে সেটা পেয়েও যায়। কিন্তু সেখান থেকে বেরোনোর পথেই বাদে এক বিপত্তি। স্মিথ তার লোকজন নিয়ে লুকাদের উপর অ্যাটাক করে। তার লুকার কাছ থেকে পেন্টিংটা কেড়ে নিতে চায়, কিন্তু লুকা কোনো মতেই সেটা দিতে রাজি হয় না। তখন সেলিকে পাকড়াও করে ফেলে এবং তাকে মারা হুমকি দিয়ে লুকার কাছে পেন্টিংটা চায়। লুকা তখন খুব চিন্তায় পড়ে যায়। একদিকে তার মিশন, অন্যদিকে নিজের বোন। কোন দিকে যাবে সে? তাহলে সেলিও তাকে পেন্টিংটা দিয়ে দিতে বলে, কিন্তু লুকা তাতে রাজি হয় না। সে অন্য কোনো উপায় খোঁজার চেষ্টা করছিল। এরই মাঝে হঠাৎ জাহাজের মধ্যে তীব্র গতিতে পানি ঢুকতে শুরু করে। মূলত তাদের গোলাগুলির কারণে জাহাজটা আবারও ডুবতে শুরু করেছিল। পানির তীব্র স্রোত দেখে ইসমি বেশ ঘাবড়ে যায়, আর শেষ সুযোগে লুকা সেলিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। জাহাজটা ডুবে যায়, তারা মাঝ সমুদ্রে ফেসে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত তার বন্ধুরা এসে তাদেরকে উদ্ধার করে। এরপর তারা ল্যাবে গিয়ে ওই পেন্টিংটা স্ক্যান করলে ওই 6টা কোড একটা জ্যামিতিক প্যাটার্ন তৈরি হয়। সেই সাথে তারা কিছু অক্ষর পায়, তবে সেগুলো অনেকভাবে সাজানোর পরে কোনো কুল পাওয়া যায় না। তখন সেলির মাথায় একটা আইডিয়া আসে। ওই অক্ষরগুলোর ভেতর একটা ছিল ভি, আর ফ্রান্স ভাষায় ভি বলতে ডাব্লিউ বোঝায়। তাই তারা ওই ভি এর জায়গায় ডাব্লিউ বসালে একটা ওয়ার্ড তৈরি হয়, সেটা হলো উইকট, অর্থাৎ খারাপ বা শয়তানি। এরপর আরো রিসার্চ করার পর তারা জানতে পারে সেখানে দ্য উইক বাইবেলের ব্যাপারে বলা হয়েছে। প্রাচীন যুগের এক বাইবেল লেখক তার বাইবেলে একটা মস্ত বড় ভুল করে ফেলে, যেখানে বাইবেলের মূল কথাটি ছিল তোমরা বিবেচার করো না, কিন্তু সেখানে ওই ব্যক্তির একটা ছোট ভুলের কারণে ওই লাইনের অর্থ দ্বারা তোমরা বিবেচার করো, আর তাই ওই বাইবেলের সবগুলো কপি তৎক্ষণাৎ বাজে করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। এটা জানার পর সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ যার কোনো অস্তিত্ব নেই সেখান থেকে তারা কুল খুঁজবে কিভাবে। তখনই হঠাৎ লুকার মনে পড়ে যায় যে ওই বাইবেলের একটা কপি এখনো অক্ষত অবস্থায় আছে, আর সেটা কোথায় আছে তাও তার জানা। এটা শুনে সবার মনে আবার আশার আলো জাগে। মূলত বাইবেলের একটা কপি অস্ট্রেলিয়ার ভিয়েনা শহরের একটা মিউজিয়ামে সুরক্ষিত ছিল। তার মানে তাদের এখন ভিয়েনা শহর যেতে হবে। তাদের এইসব প্ল্যানিং এর মাঝেই অফিসার আব্বাস তার টিমকে নিয়ে সেখানে চলে আসে। সে লুকার উপর অ্যাটাক করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে গুন্ডা কাসেমের দল সেখানে চলে আসে। সেই ওই পেন্টিং গুলোর পিছনে পড়েছিল, তবে সে ফাউন্টেন অফ ইউথের জন্য নয়, বরং পেন্টিং গুলো বিক্রি করে টাকা আয়ের জন্য। তো লুকা তাকে পেন্টিং গুলো এনে দেওয়ার বাহানায় হঠাৎ লাইট মিউজিক প্লে করে দেয়, এতে কাসেমরা একটু ঘাবড়ে যায়। আর সেই সুযোগে আব্বাস তাদের উপর অ্যাটাক করে তাদেরকে উপঘাত করে ফেলে। এদিকে আব্বাসদের একসাথে বেরিয়ে দিয়ে লুকারা সেখান থেকে পালিয়ে যায়। তো পরের দিন ছেলে যখন টমের মিউজিক ক্লাসে বসে ছেলের মিউজিক এনজয় করছিল, তখনই সেখানে লুকা এসে তাকে জানায় যে তাদেরকে ভিয়েনার উদ্দেশ্যে রওনা হতে হবে। ছেলে তখন প্রস্তুতি নিতে শুরু করে। এরই মাঝে তার হাজবেন্ড তাকে ফোন করে জানায় তাকে 1 বছরের জন্য জাপানে একটা জরুরি কাজে যেতে হবে, তাই এই বিষয়টা ছেলেকে টমের খেয়াল রাখতে হবে। কথাটা শুনে ছেলে বেশ চিন্তায় পড়ে যায়, আর কোনো উপায় না পেয়ে সে টমকে সঙ্গে নিয়েই ভিয়েনার উদ্দেশ্যে রওনা হয়। অবশ্যই এতে তাদের বেশ উপকারী হয়, কিন্তু কিভাবে সেটা একটু পরে জানতে পারবো। তো ভিয়েনা পৌঁছে লুকা টমকে কারবারের কাছে রেখে বাকিতে নিয়ে মিউজিয়ামের ভিতরে চলে যায়। সেখানে পুরো টিম বাইবেল স্ক্যান করছিল, আর লুকা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এরই মাঝে ইসমি সেখানে পৌঁছে যায়। তখন দুজনের মধ্যে আবারও তুমুল যুদ্ধ শুরু হয়, কিন্তু আবারও লুকার সাথে তারা পেরে উঠছিল না। একটা পর্যায়ে ইসমির দড়ি দিয়ে লুকার গলা পেঁচিয়ে ধরে, তখন লুকা উল্টে সেই দড়ি দিয়ে ইসমির পা বেঁধে তাকে ঝুলিয়ে রেখে দৌড়ে চলে যায় তাদের টিমের কাছে। কিন্তু দুঃখের বিষয় তাদের কাজ এখনো শেষ হয়নি, তবে সেখানে হোল করাও তাদের জন্য বিপজ্জনক। তাই তারা ওই মিউজিয়ামের ম্যানেজারকে অজ্ঞান করে বাইবেলটা নিয়ে পালাতে শুরু করে। ছেলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনে না, কারণ এত দূর এসে তো আর পিছিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, তাই না? এদিকে কারবার টমকে নিয়ে সামনের একটা রেস্টুরেন্টে বসেছিল। লুকার সিগন্যাল পেয়ে সেখান থেকে বেরোনোর সাথে সাথে ইসমির লোক তাদেরকে ঘিরে ধরে, তবে কারবারও কম যায় না। ক্যান্সার পেশেন্ট হওয়া সত্ত্বেও সে লোকগুলোকে মেরে তক্তা বানিয়ে দেয়। এরপর তারা তাদের আস্তানায় ফিরে ওই বাইবেলটা স্ক্যান করে, কিন্তু অদ্ভুত সংখ্যা খুঁজে পায়, তবে এই সংখ্যাগুলোর অর্থ তারা বুঝতে পারে না। এদিকে সেলি তাদেরকে এসব কাহিনী দেখে ভীষণ খেপে যায়, কারণ এদিকে লুকা ইসমির কাছে তার জীবন বাজি রেখেছে।
তার ওপর আবার এখন তার বাচ্চা ছেলেকে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। সে কোনোভাবেই আর সেখানে থাকতে রাজি হয় না, টমকে নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তবে টম তাকে বারবার থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার মা তার কোনো কথাই খেয়াল করে না। অনেক কষ্টে টম তাকে শান্ত করে এবং তাকে জানায় যে বাইবেল থেকে পাওয়া এই সংখ্যাগুলো আসলে কোনো নাম্বার নয়, বরং এগুলো মিউজিক্যাল নোট ব্যবহার। সেলির কাছে একটু অদ্ভুত লাগে। সে টমকে নিয়ে আবারও ফিরে যায়। এরপর টম ওই নোটগুলো ফলো করে একটা মিউজিক তৈরি করে। সেই মিউজিকটা সার্চ করলে জানা যায় সেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের সাথে কানেক্টেড। একটা নকশা নির্দেশ করেছে। তারা ওই নকশাতে তাদের পাওয়া 6টা কোড বসালে মিশরে একটা পিরামিডের লোকেশন পায়। তারা বুঝে যায় ওই পিরামিডের ভিতরে নিশ্চয়ই ফাউন্টেন অফ ইউথ লুকানো আছে। তাই তারা এবার মিশরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু সেলি টমকে নিয়ে একটু টেনশন হচ্ছিল। তখন কারবার তাকে আশ্বস্ত করে যে সে টমের সুরক্ষার সম্পূর্ণ ব্যবস্থা করবে। তারা হাইলি ট্রেন বডিগার্ড সঙ্গে নিয়ে যাবে। সেই কথা মতো তারা একদল বডিগার্ড নিয়ে রওনা হয়ে যায় গিজার উদ্দেশ্যে। এদিকে ইসমি গিয়ে তার বসকে লুকার সমস্ত প্ল্যান সম্পর্কে জানায়, সাথে এটাও জানায় যে তারা অলরেডি গিজার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তখন তার বস তাকে বলে যে কারো ভাগ্যে যদি সত্যিকার অর্থে ফাউন্টেন অফ ইউথ লেখা থাকে তাহলে কেউ সেটাকে আটকাতে পারবে না। তবে তাদেরকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে ওই পবিত্র ঝর্ণা যেন কোনো খারাপ মানুষের হাতে না পড়ে। এতে সে নিজে তো ধ্বংস হবেই, সাথে পুরো পৃথিবীটাকেই ধ্বংস করবে। তখন ইসমু তার টিমকে নিয়ে গিজার উদ্দেশ্যে রওনা হয়ে যায় লুকাদের আটকানোর জন্য। ততক্ষণে লুকারা সেই পিরামিডে পৌঁছে গিয়েছিল। তারা ড্যাব আর মর্ফিকে কয়েকজন বডিগার্ডের সাথে পাহারায় রেখে ভিতরে চলে যায়। সেখানে একজন গাইডও ছিল। লোকটা প্রথমে লুকাদের পর্যটক মনে করে, কিন্তু পরে যখন সে বুঝতে পারে লুকাদের উদ্দেশ্য ভিন্ন, তখন সে বাধা দেওয়ার চেষ্টা করে। সেটা দেখে কারবার তার এক বডিগার্ডকে দিয়ে লোকটাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর তাদের কাছে থাকা গোপন নকশা ফলো করতে করতে সামনের দিকে এগোতে শুরু করে। ভিতরে তারা পাথরের একটা বড় পোর্টাল দেখতে পায়। তবে অনেক চেষ্টা পরেও তারা সেটা খুলতে পারছিল না। কারবারেতে বিরক্ত হয়ে পোর্টালটা ব্লাস্ট করে দিতে চাইলে ছেলে তাকে বাধা দেয়, কারণ পিরামিডটা যেহেতু অনেক পুরনো তাই সেখানে ব্লাস্ট করা হলে পুরো পিরামিডটাই ধসে যেতে পারে। তখন তারা আশেপাশে ওই দরজা খোলার চাবি খুঁজতে শুরু করে। এরই মাঝে টম হঠাৎ কিছু অদ্ভুত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পায় আর সেটাতে ওই কোটের মিউজিকটা বসাতে শুরু করে। তখন সবাই লক্ষ্য করে ওই সুরের কারণে ধীরে ধীরে পাথরটা নড়তে শুরু করেছে। এমন সময় সেলি হঠাৎ একটা বড় ঘন্টা দেখে কৌতূহল বশত সেটা বাজিয়ে দেয়। ধীরে পাথরটা নড়তে শুরু করেছে। এমন সময় সেলি হঠাৎ একটা আর লুকারা সবাই সেটার মাধ্যমে নিচের একটা গুহায় চলে আসে। ধীরে পাথরটা নড়তে শুরু করেছে। এমন সময় সেলি হঠাৎ একটা ধীরে পাথরটা নড়তে শুরু করেছে। এমন সময় সেলি হঠাৎ একটা বড় ঘন্টা দেখে মূর্তিটার বুকে একটা উজ্জ্বল অ্যাম্বার স্টোন লাগানো ছিল। সেলি সেটা নিয়ে সামনে থাকা দরজার কোটারে ঢুকিয়ে দিলে দরজাটা খুলে আরো একটা গোপন রাস্তা আসে। তারা ওই গোপন রাস্তা ধরে একটু করে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু কিছু দূর এগোতে না এগোতেই বাদে আরেক বিপত্তি। তারা একটা ডেড এন্ডে এসে থমকে যায়। সামনে শুধু বড় একটা গর্ত ছাড়া আর কিছুই ছিল না, আর সেই গর্তের শেষ সীমানা দেখা যাচ্ছিল না। এমন অবস্থায় ওই গর্তে ঝাঁপ দেওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। সবাই তখন খুব চিন্তায় পড়ে যায়। এরই মাঝে লুকা হঠাৎ একটা নীল রঙের বাটন দেখতে পায়। সেটা প্রেস করতেই গর্তটা বড় হয়ে দেওয়ালের ভিতর থেকে সিঁড়ি বেরিয়ে আসে, আর ওই সিঁড়ি বেয়ে নিচে নেমে পাথরের ভিতর সামান্য একটু পানি দেখতে পায়। অর্থাৎ এটাই হয়তো সেই ফাউন্টেন অফ ইউথ। তবে পানির পরিমাণ এত কম দেখে কারবারে মন ভরে না। তার উপর আবার এটা আসল ফাউন্টেন অফ ইউথ কিনা সেটাও কারো জানা নেই। তাই কারবার লুকাকে নিচে নেমে পানিটা চেক করতে বলে, কিন্তু লুকা তাতে রাজি হয় না, কারণ এই জায়গায় কোনো রকম এক্সপেরিমেন্ট করা মানেই হলো মৃত্যু। বরং সে কারবারকে চেক করতে বলে, কারণ এমনিতেই তো সে কিছুদিন পরে মারা যাবে। তো এটা যদি সত্যি ওই পবিত্র ঝর্ণা হয়ে থাকে তাহলে তো ভালোই, আর যদি না হয় তাতেও তো খুব ক্ষতি হবে না। তবে কারবার কোনো মতেই তার কথা মানতে চায় না। সে লুকাকে শাসাতে শুরু করে। তার এমন অদ্ভুত আচরণ দেখে সবাই ভীষণ অবাক হয়। আর তখনই তার আসল একটা রহস্য সামনে আসে। সে মূলত কোনো ক্যান্সারের পেশেন্ট নয়। সে আসলে ক্যান্সারের কথা বলে লুকাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল, যাতে তাকে কাজে লাগিয়ে কারবার এই ঝর্ণার সাথে পারে এবং অমরত্ব লাভ করতে পারে। এই কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। লুকা কোনো মতেই নিচে নামতে চাচ্ছিল না। তখন কারবার রাগের মাথায় তার হাতে গুলি করে দেয় এবং সেলি আর টমকেও মেরে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে তখন লুকাকে নিচে নেমে যেতে হয়। নিচে নামার পর যখন তার শরীরে এক ফোঁটা রক্ত ওই পানিতে পড়ে, তখনই পাথরের ভিতর থেকে পানির এক বিশাল ফয়ারা এসে
তাকে অদ্ভুতভাবে আঁকড়ে ধরে শূন্যে ভাসিয়ে দেয়। এরপর যখন সে পানি মুখে নিতে যাবে তখনই তার চোখের সামনে কিছু অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় সে একেবারে যুবক হয়ে গিয়েছে, কিন্তু তার বোন আর ভাগ্নের বয়স কয়েক গুণ বেড়ে গিয়েছে। তারা কোন দৃষ্টিতে লুকার দিকে তাকিয়ে আছে। এটা দেখেই লুকা ফাউন্টেন অফ ইউথের আসল রহস্য বুঝতে পারে। মূলত ফাউন্টেন অফ ইউথ থেকে অমরত্ব লাভ করা যায় ঠিকই, তবে তার জন্য নিজের সবচেয়ে পছন্দের বা কাছের মানুষের বিসর্জন দিতে হয়। আর লুকার কাছে তার সবচেয়ে কাছের মানুষ ছিল তার বোন আর ভাগ্নে, কিন্তু লুকা মোটেও স্বার্থপর ছিল না। তাই সে এত বড় একটা সুযোগ হাতে পেয়েও হাতছাড়া করে দেয়। সে ওই ঝর্ণার পানি মুখে দেয় না। তো সে যখন এত বড় একটা স্যাক্রিফাইস করেছে সেটা পুরস্কার তো তার পাওয়া উচিত। তাই পুরস্কার স্বরূপ ওই পবিত্র পানি তার শরীরের সব ক্ষত সারিয়ে দেয়। সেটা দেখে কারবার মনে লোভ আর কৌতূহল জেগে ওঠে। সে লুকাকে টেস্ট করার জন্য তার ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু সেই গুলিতে লুকার কোনো ক্ষতি হয় না। এই পবিত্র পানির গুণে সে বেঁচে যায়। সেটা দেখে কারবার এবার নিশ্চিত হয় যে তাকে আর অমরত্ব লাভ করা থেকে কেউ আটকাতে পারবে না। তাই এবার সে নিজেই এই ঝর্ণার পানিতে নেমে যায় আর ঠিক লুকার মতোই তার হাত কেটে এক ফোঁটা রক্ত ওই পানিতে ফেলে দেয়। এতে ওই পানি আবারও উঠে এসে তাকে জড়িয়ে ধরে শূন্য ভাসিয়ে তোলে। এরপর সে যখন ওই পানি খেতে যাবে তখন তাকেও ঠিক লুকার মতো ভীষণ দেখানো হয়, কিন্তু কারবার সেসব পাত্তা না দিয়ে পানি খেয়ে নেয়। পানিটা খাওয়ার সাথে সাথে তার বয়স ধীরে ধীরে কমতে শুরু করে। এরই মাঝে ইসমি আর অফিসার আব্বাস সেখানে পৌঁছে যায়। এখন ইসমি না হয় এখানে আসার কথা ছিল, কিন্তু আব্বাস এলো কোথা থেকে? তখন জানা যায় আব্বাস আসলে লুকাদের ট্র্যাক করে এখানে পৌঁছেছিল। এরপর বাইরে থাকা গার্ডদের সাথে তার তুমুল যুদ্ধ হয়। তার মাঝে ইসমিরা সেখানে পৌঁছে গিয়ে বডিগার্ডদের ওপর অ্যাটাক করে। তখন আব্বাস সুযোগ বুঝে পিরামিডের ভিতরে ঢুকে পড়ে, আর তার কিছুক্ষণ পর ইসমিও সবাইকে কুপকাত করে ভিতরে চলে আসে। ঘটনাক্রমে তাদের দেখা হয়ে যায় এবং তারা একসাথে লুকাদের খুঁজে খুঁজে পৌঁছে যায় ফাউন্টেন অফ ইউথের কাছে। ফাউন্টেন অফ ইউথ এর শক্তি নিজ চোখে দেখে তারা দুজনে ভীষণ অবাক হয়। এর মাঝে কারবারের বডিতে হঠাৎ এক ভয়ঙ্কর রিয়াকশন দেখা দেয়। এই যে বললাম, অমরত্ব লাভ করতে গেলে নিজের সবচেয়ে পছন্দের কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর কারবারের মতো স্বার্থপর মানুষের কাছে নিজের থেকে পছন্দের আর কি হতে পারে। তাই ওই পবিত্র পানি স্যাক্রিফাইস হিসেবে তার শরীরকেই শোষণ করতে শুরু করে। এটা দেখে ইসমি বেশ ঘাবড়ে যায়। সে তড়িঘড়ি করে ত্রিশূল আকারের একটা চাবি বের করে, সেটা তার বস তাকে দিয়েছিল। এই চাবিটার মাধ্যমে ফাউন্টেন অফ ইউথ আজীবনের জন্য বন্ধ করা যায়। তো ইসমি দৌড়ে চলে যায় সেটা বন্ধ করার জন্য। চাবিটা তালাতে লাগাতেই পোর্টালটা একটু একটু করে বন্ধ হতে থাকে। সেটা দেখে লুকারা সবাই দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। ততক্ষণে দেওয়ালে থেকে বেরোনো ওই সিঁড়িগুলো আবারও বন্ধ হতে শুরু করেছিল। সৌভাগ্যবশত লুকারা সঠিক সময় সেটা থেকে বেরিয়ে আসে। তবে কারবারের সেই বডিগার্ড তাদের সাথে ভিতরে গিয়েছিল, সে পিছলে নিচে পড়ে যায় এবং তার বসের সাথে সেখানে আটকে পড়ে ধ্বংস হয়ে যায়। এদিকে ফাউন্টেন অফ ইউথ এর পোর্টাল বন্ধ হওয়ার সাথে সাথে ওই পিরামিডের বাকি দরজাগুলো এক এক করে ব্লক হতে শুরু করে। লুকারা সবাই অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসতে সফল হয়, আর অবশেষে তাদের অ্যাডভেঞ্চার মিশন শেষ হয় এবং তারা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেও সফল হয়। এরপর লুকা ওই পেন্টিং গুলো সহ আব্বাসের কাছে সিলিন্ডার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু অফিসার আব্বাস তাকে গ্রেফতার না করে ওই পেন্টিং চুরির সব দোষ কারবারের গাড়ি চাপিয়ে দিয়ে কেসটা ক্লোজ করে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল লুকা চোর হলেও মানুষ হিসেবে খারাপ না। এদিকে ইসমিও লুকার উপরে বেশ ইমপ্রেস হয়ে গিয়েছিল, তাই সে পরের কোনো মিশনে আবারও লুকার সাথে দেখা হওয়ার আশা নিয়ে সেখান থেকে চলে যায়। সেই সাথে সেলিও সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে টমকে নিয়ে তার ভাই লুকার সাথেই থাকবে। আর এখানেই অদ্ভুত সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবা। এন্ড এভরিওয়ান, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এন্ড এটা একটা কাল্পনিক গল্প, সেটা কিন্তু অবশ্যই মাথায় নিতে হবে। আর আমাদের ইসলাম ধর্মে কোনো প্রকার এরকম কিছু নেই। তো যাই হোক গাইস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।